দেখো, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অরণ্য আইন সম্পর্কে। 1865 খ্রিস্টাব্দ থেকে ব্রিটিশ সরকার পরপর 3টি অরণ্য আইন পাশ করে অরণ্যগুলির উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। কিন্তু কিভাবে এই আধিপত্য প্রতিষ্ঠা করলো, কিভাবে তারা অরণ্যগুলির উপর তাদের নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো, সেই সম্পর্কেই আজকে আমি আলোচনা করব। পূর্বে আমাদের যে আদিবাসী সম্প্রদায়, যেমন সাঁওতাল, ওরাও, মুন্ডা, এদের মূল জীবিকাই ছিল এই অরণ্য থেকে। এই অরণ্য থেকে তারা কাঠ সংগ্রহ করত, পশু শিকার করত, মধু সংগ্রহ করত এবং গাছ কেটে তারা জমি তৈরি করে সেখানে চাষবাস করত। কাঠ সংগ্রহ করে তারা কী করত? কাঠ সংগ্রহ করে তারা বিক্রি করত বা তাদের জ্বালানি কাজে ব্যবহার করত, পশু শিকার করত, মধু সংগ্রহ করে তা বিক্রি করত এবং গাছ কেটে সেগুলো কৃষি জমি তৈরি করতো, সেই ঝুম চাষ তোমরা পড়বে। এইভাবেই আদিবাসীরা অরণ্যের উপর তাদের অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু ব্রিটিশ সরকারের এবার চোখ পড়ল এই অরণ্যগুলির উপর। কিন্তু ব্রিটিশ সরকার কেন এই অরণ্যগুলির উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল? তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাওয়ার বেশ কিছু কারণ ছিল। কি কি কারণ? দেখো, কাঠ রপ্তানি করা। তারা ভারতে যে উন্নত কাঠ, সেই কাঠগুলি তারা বিদেশে রপ্তানি করে প্রচুর মুনাফা লাভ করার জন্য তারা অরণ্যগুলির উপর তাদের দৃষ্টি নিক্ষেপ করেছিল। এছাড়াও 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি যখন রেলপথ তৈরি করতে লাগলেন, সেই রেলপথের যে স্লিপারগুলো তৈরি হতো, এটা রেলপথ, তার মাঝে যে স্লিপারগুলো তৈরি হতো, এগুলোই এখন যেগুলো আমাদের সিমেন্টের ঢালাইয়ের হয়, সেগুলো আগে কাঠের তৈরি হতো। সেই কাঠটাই রেলপথ নির্মাণের সঙ্গে সঙ্গে কাঠের প্রয়োজন দেখা দিল, আর ব্রিটিশরা অরণ্যগুলির উপর তাদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করলো। তারপর দেখো, জাহাজ নির্মাণ। ভারতে যে ওক কাঠ রয়েছে, সেই ওক কাঠ জাহাজ নির্মাণের ক্ষেত্রে উপযুক্ত, কারণ ওক কাঠ শক্ত, বেশ শক্ত এবং জলেও নষ্ট হয় না এবং হালকা। তাই ওক কাঠকে জাহাজ নির্মাণের কাজে ব্যবহার করার জন্য তারা কিন্তু এই অরণ্যগুলির উপর দৃষ্টি নিক্ষেপ করলো। এছাড়াও এই সময় বহু নতুন নতুন শহর তৈরি হচ্ছিল। সেই শহরগুলির উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য কিন্তু ব্রিটিশরা অরণ্যগুলির উপর দৃষ্টি নিক্ষেপ করেছিল। নেক্সট দেখো, সামরিক কাজে। সেই সময় যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীর যে বন্দুকগুলো ছিল, সেই বন্দুক নির্মাণের জন্য প্রয়োজন হতো এই কাঠের। সেই জন্যই তারা এই অরণ্যগুলির উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। এছাড়াও এই যে বিনোদন, অর্থাৎ বেশ কিছু অফিসার থাকতেন, তারা অবসর সময়ে তারা বন জঙ্গলে শিকারে বেরোতেন। তাই বন জঙ্গলে শিকার করার জন্য তাদের আধিপত্য প্রতিষ্ঠার প্রয়োজন হলো। এছাড়াও এই যে সাঁওতাল বা ওরাও যে আদিবাসী সম্প্রদায়, তারা অরণ্যগুলো ধ্বংস করে সেগুলিতে কৃষি জমি পরিণত করতো, সেখানে চাষবাস করতো এবং সেখানে আবার উর্বরতা ফুরিয়ে গেলে তারা অন্য স্থানে আবার জঙ্গল কাটতো। এর ফলে অরণ্য ধ্বংস হতো। একেই ঝুম চাষ বলা হতো। ধরো কোনো একটা জায়গায় অরণ্যে কোনো আদিবাসী যে গাছগুলো আছে, সেই গাছগুলোকে তারা কাটলো এবং কেটে এখানে কৃষি জমিতে পরিণত করলো এবং এখানে যখন কৃষিকাজ ফলালো। কিন্তু যখন এর উর্বরতা কমে গেল, তখন পাশে যে গাছ ছিল, সেই গাছগুলোকে আবার কেটে সেখানে আবার কৃষি জমি তৈরি করতে লাগলো। তাহলে এইভাবেই গাছ কাটতে শুরু করেছিল, তার ধ্বংস এবং অরণ্যগুলো ধ্বংস হচ্ছিল। সেই জন্যই ব্রিটিশরা অরণ্যগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই উপযুক্ত কারণগুলির জন্যই ব্রিটিশরা অরণ্যগুলো তাদের অধীনে আনতে চেয়েছিল। এবং কিভাবে আনলো তারা? এবার দেখো, তারা এর জন্য এই অরণ্যগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য প্রথমেই লর্ড ডালহৌসি 1855 খ্রিস্টাব্দে, তোমরা লক্ষ্য করো, 1855 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি একটা আইন তৈরি করলো, যাকে বলা হলো ফরেস্ট চার্টার অ্যাক্ট বা প্রথম অরণ্য সনদ। এই অরণ্য সনদ অনুযায়ী অরণ্যগুলোর উপর কিছুটা আমাদের ব্রিটিশদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো এবং তারপর এই অরণ্য সনদ অনুযায়ী একটি বন দপ্তর গঠন করা হলো 1864 খ্রিস্টাব্দে। এবং এই বন দপ্তরের ইন্সপেক্টর জেনারেল হিসাবে নিয়ে আসা হলো জার্মানি থেকে ডায়াট্রিক ব্রান্ডিসকে, যিনি ছিলেন একজন অরণ্য বিশেষজ্ঞ। এবং তিনি যখন বন দপ্তরের প্রধান হলেন, ইন্সপেক্টর জেনারেল হলেন, তিনি ইন্সপেক্টর জেনারেল হয়েই অরণ্যগুলির উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তিনি অরণ্যগুলির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য 3টি অরণ্য আইন পাস করলেন। 1865 খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন, 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন এবং 1927 খ্রিস্টাব্দে তৃতীয় অরণ্য আইন পাস করলেন। এইভাবে অরণ্যগুলির উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন। 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইনে তিনি অরণ্যগুলিকে 3টি ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে বলা হলো সংরক্ষিত অরণ্য, তারপর হলো সুরক্ষিত অরণ্য, আর একটি গ্রামীণ অরণ্য। সংরক্ষিত অরণ্য কোনগুলো? যে অরণ্যগুলির উপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ছিল, যেখানে আর আদিবাসীদের প্রবেশ করতে দেওয়া হতো না, গাছ কাটতে দেওয়া হতো না এবং কোনো অরণ্যের উপর তাদের প্রবেশই করতে দেওয়া হতো না, সেগুলোকে বলা হতো সংরক্ষিত অরণ্য। সুরক্ষিত অরণ্য কোনগুলি? যে অরণ্যগুলির উপর গাছ কাটতে পেতো না, পশু শিকার করতে পেতো না এবং কিছু নিয়ম নীতি চালু করেছিল, যে এই নিয়মগুলো
মেনে চলতে হবে। সেখানে তো গাছ কাটা যাবে না, পশু শিকার করা যাবে না, এবং বনের আরও যাবতীয় অনেক নিয়ম তারা কিন্তু তৈরি করে দিল। এইগুলোকে বলা হতো সুরক্ষিত অরণ্য। আর গ্রামীণ অরণ্য, এই গ্রামীণ অরণ্যে স্থানীয় মানুষজন ব্যবহার করতে পারতো। তাহলে এইভাবে অরণ্যগুলির উপর তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো। এইভাবে যখন অরণ্যগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো, তাহলে যে সমস্ত আদিবাসীরা অরণ্যের উপর জীবিকা নির্বাহ করছিল, যাদের অরণ্যের উপর ডিপেন্ড করে যাদের সংসার চলছিল, তারা এবার কী করবে? তারা তো মহা প্রবলেমে পড়লো। তখন তারা বিভিন্ন অপকর্মে যুক্ত হলো। তারা এই অরণ্য আইন ভঙ্গ করে তারা জঙ্গলে প্রবেশ করে গাছ কাটতে শুরু করে দিল, এবং গাছ কাটতে শুরু করলে সরকার তাদেরকে বাধা দিল। এবং তখন তারা কী করলো? তারা অন্য উপায় না পেয়ে তারা ছিনতাই, তারপর ডাকাতি, এই সমস্ত কাজগুলো করতে শুরু করে দিল। ব্রিটিশ সরকার এই আদিবাসীদের এই কাজগুলোকে বন্ধ করার জন্য, এই অন্যায় কাজগুলোকে বন্ধ করার জন্য একটি আইন চালু করলো, যাকে বলা হলো ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট বা ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট। এই অ্যাক্টের ফলে এই যে সমস্ত আদিবাসীরা অপকর্মে যুক্ত হচ্ছিল তাদেরকে অ্যারেস্ট করা হলো, তাদেরকে শাস্তি দেওয়া হলো। এইভাবেই আদিবাসীদের জীবনে এলো এক চরম দুর্বিষয় পরিস্থিতি। তো সেই অনুযায়ী ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট 3 বার পাস করা হয়েছিল। 1871 খ্রিস্টাব্দে প্রথম, 1911 খ্রিস্টাব্দে প্রথম এবং 1924 খ্রিস্টাব্দে তৃতীয়। তাহলে 1871 খ্রিস্টাব্দে প্রথম, 1911 খ্রিস্টাব্দে দ্বিতীয় এবং 1924 খ্রিস্টাব্দে তৃতীয় এই ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট পাস করা হয়। এবং এর ফলে আমাদের আদিবাসীদের জীবন দুর্বিষহ হয়। তারা বিদ্রোহের মুখে আসে, বিদ্রোহ করে, এবং পরবর্তীকালে আমরা দেখব যে বিভিন্ন বিদ্রোহ হয়, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এরকম চুয়ার বিদ্রোহ, বেশ কিছু বিদ্রোহ হয়, যে বিদ্রোহগুলোর মূলে ছিল এই অরণ্যের উপর তাদের অধিকার কেড়ে নেওয়া। কেমন? ঠিক আছে, ধন্যবাদ।